পররাষ্ট্র মন্ত্রণালয়ে যে বড় ধরনের রদবদল হয়েছে সেটা বাংলাদেশের প্রায় সকল সংবাদ মাধ্যমেই শিরোনাম হয়েছে। সেই ইউনূস আমল থেকেই যেটা চলছে যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একজন পররাষ্ট্র উপদেষ্টা বসে আছেন, তারপর আবার প্রধান উপদেষ্টার ব্যক্তিগত পরিচয়ে কিংবা নানা দেশ দ্বারা প্রেসক্রিপশনের শিকার হয়ে সরকারের প্রতিমন্ত্রী পদমর্যাদায়, মন্ত্রী পদমর্যাদায় নতুন নতুন পদ সৃষ্টি করে বিভিন্ন জনকে বিভিন্ন জায়গায় বসিয়ে দেওয়া হচ্ছে এবং কে যে মন্ত্রণালয়টা চালাচ্ছেন সেটা শেষ পর্যন্ত মন্ত্রণালয়ের যারা সরকারি কর্মকর্তা কর্মচারী কিংবা যারা কূটনীতিক তারা একেবারেই বুঝতে পারছেন না। সে পরিস্থিতিটার তেমন কোনো উন্নতি বিএনপি আমলে এসেও হয়নি। কূটনীতিকদের কাছে কূটনৈতিক কার্যকলাপ পরিচালনার সরকারি কাজটা এখনো ফেরত যায়নি। সেই উদ্বেগ নিয়েও কোনো সংবাদ মাধ্যম খবর ছাপা শুরু করেছে। কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ে বড় রদবদলের মধ্যে যেসব খবর আছে, কোথায় কার পোস্টিং হচ্ছে, কে কে কোন পোস্টিং থেকে অন্য কোথাও চলে যাচ্ছেন, এসব বদলি কিংবা কার কোথায় এখন পদায়ন হচ্ছে, সেসব নিয়ে যে খবর, এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য খবরটিকে সত্যিকার অর্থেই কিছুতেই মনোযোগের কেন্দ্র থেকে চলে যেতে দেওয়া উচিত হবে না। সেটা হচ্ছে আইরিন খান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে একজন প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পেতে যাচ্ছেন। আইরিন খান অত্যন্ত যোগ্য একজন মানুষ এবং তিনি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব ছিলেন 2001 থেকে 2009 পর্যন্ত। প্রথম এশীয়, প্রথম নারী, প্রথম মুসলিম হিসেবে আন্তর্জাতিক এই মানবাধিকার সংগঠনটিতে তিনি মহাসচিব পদে নিযুক্ত হওয়ার পরেই আমরা তাকে সবাই চিনেছিলাম বটে, কিন্তু তারও আগে 20 বছরের মতো জাতিসংঘে তার ক্যারিয়ার ছিল এবং এই যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ক্যারিয়ারের পরেও কিন্তু বাংলাদেশেও তিনি ওই যে ডেইলি স্টার, ব্র্যাক এসব প্রতিষ্ঠানের বোর্ডে আছেন, কোথাও কোথাও উপদেষ্টা হিসাবে নানা সময়ে কাজ করেছেন বটে, কিন্তু মূলত তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার হয়েই বড় বড় জায়গায় কাজ করে আসছেন এবং এখনো যখন তিনি বাংলাদেশে নিউ ইয়র্কে জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন তখনও তিনি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ রিপোর্টার হিসেবে কিন্তু গত কয়েক বছর ধরে কাজ করছিলেন। এহেন আইরিন খান হঠাৎ যে একজন আন্তর্জাতিক ক্যারেক্টার, যিনি আন্তর্জাতিক চরিত্র, আন্তর্জাতিকভাবে খ্যাতিমান, মানবাধিকার এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর পরিচালনার এই পরিসরে এমন একজন ব্যক্তি হঠাৎ করে যে শতভাগ বাংলাদেশি হয়ে উঠলেন এবং শতভাগ বাংলাদেশি হয়ে উঠে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিযুক্ত হলেন জাতিসংঘে, সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি বিষয়। অনেক সংবাদ মাধ্যমে তার এই নিয়োগের খবরের সাথে লিখছে যে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী জুবায়দা রহমানের আপন চাচাতো বোন। আইরিন খানেরও কিন্তু পুরো নাম হচ্ছে আইরিন জুবায়দা খান, কারণ জুবায়দা রহমান আর আইরিন জুবায়দা খান দুজনেরই দাদির নাম ছিল জুবায়দা। আপন চাচাতো বোন বলে এই আইরিন খান এই চাকরি পেয়েছেন কিংবা আইরিন খানের যোগ্যতা তাতে কম পড়ে গেছে সেটা বলবার কোনো উপায় নাই, কারণ আইরিন খানের মতো আন্তর্জাতিক পরিসরে বড় হওয়া 1956 সালে তিনি জন্মেছেন বলে দেখলাম উইকিপিডিয়া, এবং সেখানেই লেখা আছে যে পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তানের বিত্তবান পরিবারে বেড়ে ওঠা আইরিন খান পড়াশোনার জন্য ইংল্যান্ডে চলে যান এবং সেখানে তারপরে তিনি ম্যানচেস্টার ইউনিভার্সিটিতে পড়েছেন, সেখান থেকে হার্ভার্ডে গিয়ে পড়ালেখা করেছেন এবং কখনো বাংলাদেশে তার পেশা জীবনের কিছুমাত্র সময় তিনি ব্যয় করেন নাই। তিনি একজন আন্তর্জাতিক পরিসরে বড় হওয়া, বেড়ে ওঠা মানুষ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালেও তিনি যখন চাকরি পেয়েছেন মহাসচিব হিসেবে নিযুক্ত হয়েছেন তখনও কিন্তু তিনি প্রথম এশীয় হিসেবে পরিচিত হয়েছেন এবং সর্বত্র লেখা আছে তিনি একজন ব্রিটিশ বাংলাদেশি। এহেন আইরিন খান যে হঠাৎ করে বিএনপি সরকারের প্রতিমন্ত্রী পদমর্যাদা নিয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হতে জাতিসংঘে যেতে রাজি হয়েছে সেটাই বরং
গুরুত্বের সঙ্গে বিবেচনা করা দরকার। মানে ঠিক কোন পরিস্থিতিতে, কাদের পরামর্শে, কারা উদ্বুদ্ধ করলেন, কারা অনুপ্রাণিত করলেন আইরিন খানকে বাংলাদেশের এমন একটা পদ নিতে। আইরিন খানরা সাধারণত বাংলাদেশের কোনো মানে জল, কাদা, মাটি, ঝড় মানে এ ধরনের কোনো কিছু গায়ে মাখেন না। সারা পৃথিবী জুড়ে একটা আন্তর্জাতিক জীবনযাপন করেন। এহেন বিএনপি সরকারের এমন একটা দায়িত্ব কি তিনি তাহলে শুধুই তারেক রহমান, তার বোন জামাই, তিনি বলেছেন বলেই নিয়ে নিলেন, নাকি সত্যিকার অর্থেই ভাববার কারণ আছে যে সত্যি তো 2024-এর 5ই আগস্টের পর ইউনূস সরকার গঠিত হয়ে যাওয়ার পর দেখেন একটা বিরাট অংশের সুশীল সমাজের প্রতিনিধিদেরকে যে তৈরি করেছিল মার্কিন ডিপ স্টেট বলুন, আন্তর্জাতিক পক্ষগুলো বলুন, যারা বাংলাদেশে সংস্কারের কথা বলতেন, যারা বাংলাদেশটাকে বদলে ফেলার কথা বলতেন, বাংলাদেশের যে রাজনীতি সমাজ কিচ্ছু ভালোভাবে চলছে না, সব যে পাল্টে ফেলতে হবে, এই যে বদলে যাও বদলে দাও এই স্লোগান যারা তুলতেন, এমনকি মতিউর রহমান মাহফুজ আনাম, মানে তারা প্রত্যেকেই তো, তাদের একটা বিরাট অংশ তো আসলে প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছেন। আসিফ নজরুল, রিজওয়ানা হাসান থেকে বদিউল আলম মজুমদার কিংবা দেবপ্রিয় ভট্টাচার্য, মানে আপনি যার নামই মনে করবেন বাংলাদেশের সুশীল সমাজের প্রতিনিধি হিসাবে, কিংবা একেবারে আমেরিকার ভেতরে পেলে পুষে দশকের পর দশক ধরে যে আলী রিয়াজকে তৈরি করেছে আমেরিকা, সেই আলী রিয়াজও তো বাংলাদেশে এসে ঐকমত্য কমিশন চালিয়ে এখন এমন প্রশ্নবিদ্ধ হয়ে গেছেন যে এদের আর বাংলাদেশ মুখ হওয়ার সুযোগ নেই। তাহলে এখন তো আবারও নতুন কিছু ঘটে গেলে, মানে আরব বসন্তের কথা বারবার মনে করাই, আরব বসন্তের পর যখন বিদেশি পক্ষগুলোর, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপে যখন দীর্ঘ সময়ের শাসনগুলোর অবসান ঘটেছে আরবের বিভিন্ন দেশে, এর পরপর যে নির্বাচন হয়েছে সেই নির্বাচিত সরকার কিন্তু ক্ষমতায় থাকতে পারে নাই বা থাকে নাই। এরপর অনেক ক্ষেত্রেই মার্কিন যুক্তরাষ্ট্রের পছন্দ মতো একজন কাউকে, কোথাও মিশরের সিসিকে, কিংবা যদি আফগানিস্তানের কথা ভাবে না, মানে আরব বসন্তের কথাটা বাদ রেখে, সেখানে দেখবেন যে এমন ব্যক্তিকে বসানো হয়েছে, মানে হামিদ কারজাই, যিনি কোথা থেকে উড়ে এসে কোথা থেকে জুড়ে বসলেন সেটা আফগানিস্তানের সাধারণ জনগণের কেউ বুঝতে পারে নাই, কিন্তু তিনি তৈরি হচ্ছিলেন অন্য কোথাও। তো তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘ সময় ধরে, গত কয়েক দশক ধরে যে বাহিনীকে তৈরি করেছিল বাংলাদেশে, সেই বাহিনীর বেশিরভাগ মুখ এমন প্রশ্নবিদ্ধ হয়েছেন যে তাদেরকে আর কখনোই বাংলাদেশের প্রধান পদে, প্রধান উপদেষ্টা পদে কিংবা ত্রাতার পদে, কিংবা মানে এমন কোনো পদে, যে পদে ধরুন সামনে থাকবেন কোনো একজন সামরিক কর্মকর্তা কিন্তু পেছনে থাকবেন একজন সিভিলিয়ান, যিনি কিনা দেশে বিদেশে গ্রহণযোগ্য হবেন একেবারে মুহূর্তের মধ্যে, এমন কোনো মুখ আর রক্ষা পায়নি 2024-এর 5ই আগস্টের পর ইউনূসের 2 বছর শাসনামলে। কাজেই নতুন মুখ তৈরি করা যখন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং মার্কিন যুক্তরাষ্ট্র এখন কাদেরকে প্রস্তুত রাখবে, তাদের এত বড় বাহিনী যে ধ্বংস হয়ে গেল, এই হিসাবগুলো যারা মেলান তারা নিশ্চিতভাবেই আইরিন খানের বাংলাদেশের একটি দায়িত্ব নেওয়া এ সময়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে হবে। কারণ আইরিন খানের মতো আন্তর্জাতিক পরিসরে চাকুরি করা এবং বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ বলেই নিশ্চয়ই এত দীর্ঘ সময় ধরে তিনি জাতিসংঘ সিস্টেমে নানা রকম উচ্চ পদে টিকে থাকতে পেরেছেন, সেই ব্যক্তি যে তারেক রহমানের কথায় পারিবারিক অনুরোধে কিংবা বিএনপি ঘনিষ্ঠ হওয়ার কারণেই শুধুমাত্র এই পদটি নিয়ে নেন নাই, সেটা তাই একরকম নিশ্চিতভাবে বলা যায়। এবং সেটাই এ কারণে এ দফার বিএনপির পররাষ্ট্র মন্ত্রণালয়ের রদবদলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। এবং এমন একটা সময়ে যখন খলিলুর রহমান, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি নিয়োগ এই হিসেবে বিবেচিত হচ্ছিলেন মার্কিন বাংলাদেশ বাণিজ্য চুক্তিটা করে ফেলার পর, এবং বিএনপির সকলকে বিস্মিত করে নিযুক্ত হয়েছিলেন, তিনি জাতিসংঘের সাধারণ পরিষদে নির্বাচিত হওয়ার পর পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তারেক রহমানকে নিয়ে গেলেন কিনা চীন সফরে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও তারেক রহমান সরকার খলিলুর রহমানের সম্পর্কটা একরকমের স্থবির হয়ে পড়লো। এরপরে সেরকম একটা পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের তাদের একজন
ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ ব্যক্তিকে যেমন বাংলাদেশ সরকারের প্রয়োজন, তেমনি বাংলাদেশ সরকারেরও মার্কিন ঘনিষ্ঠ একজন ব্যক্তিকে নিশ্চিতভাবেই প্রয়োজন তাদের সরকারেও। সে কারণে অত্যন্ত যোগ্য এবং পরীক্ষিত আইরিন খান বাংলাদেশে জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিযুক্ত হয়েছেন, সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বটে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে বড় ধরনের রদবদল হয়েছে, সেই খবরটা বাংলাদেশের প্রায় সকল বড় সংবাদ মাধ্যমেই এসেছে। তারা বলছে 5 মাসের মাথায় বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর বড় ধরনের রদবদলের সিদ্ধান্ত এসেছে। নতুন পররাষ্ট্র সচিব নিয়োগের পাশাপাশি নিউ ইয়র্কে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি, দিল্লি ও লন্ডনে হাই কমিশনার এবং জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি পদে নতুন ব্যক্তিদের নিয়োগ দিতে যাচ্ছে সরকার। দিল্লির হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ, তাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি করে। জেনেভায় থাকা বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি নাহিদা সোবহান, যার 1 বছরও বাকি নেই অবসরে যাওয়ার আগে, তাকে আবার নিয়ে আসা হচ্ছে বাংলাদেশে একটা পদ দিয়ে। পররাষ্ট্র সচিব পদে যেমন কয়েক মাসের মাথায় ইউনূস সরকার পরিবর্তন এনেছিলেন, পররাষ্ট্র উপদেষ্টা জানতেনও না, এখন সেই যে আসাদ আলম সিয়াম, যিনি তখন ওয়াশিংটন থেকে এসে দায়িত্ব নিয়েছিলেন পররাষ্ট্র সচিব পদে, তিনি এখন দিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাই কমিশনার হতে যাচ্ছেন। আর নিউ ইয়র্কে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ছিলেন যিনি সালাউদ্দিন নোমান চৌধুরী, তাকে এনে পররাষ্ট্র সচিব পদে নিয়োগ দেওয়া হচ্ছে। অতি যোগ্য এই আইরিন খানের নিয়োগটাকে নিয়ে, মানে সারা দেশে তাকে পরিচিত করে তুলতে এই নিয়োগটাকে নিয়ে কথা না বলে যে পারাই যাচ্ছে না, তার আরেকটা কারণ দেখেন, নিউ ইয়র্কেই জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের মিশনে উপস্থায়ী প্রতিনিধি হিসেবে বিএনপি যে রাজনৈতিক নিয়োগটা দিচ্ছে, সেখানে কিন্তু তারা সরাসরি তাদের দলীয় নিয়োগ দিয়েছে। বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক AK ওয়াহিদুজ্জামান অ্যাপোলোকে সেখানে নিয়োগ দেওয়া হয়েছে। টাইমস অফ বাংলাদেশ খবর করছে যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের রদবদল ও কাজের পরিবেশ নিয়ে বড় ধরনের উদ্বেগ রয়েছে কূটনীতিকদের মধ্যে। এরকম হঠাৎ হঠাৎ পররাষ্ট্র সচিব বদলে যাচ্ছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ ধরনের রাজনৈতিক নিয়োগ কে কোথা থেকে কিভাবে নিয়োগ পাচ্ছেন এগুলো না বোঝায় অস্বস্তি বাড়ছে। আর যে খবরটা টাইমস অফ বাংলাদেশ স্পষ্ট করে বলেছে যে তারেক রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ, তার লন্ডন জীবনের যে সহচরকে তিনি নিয়ে এসে তার পররাষ্ট্র উপদেষ্টা বানিয়েছেন হুমায়ুন কবির, সেই পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির যাচ্ছে তাই ব্যবহার করছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এবং নিয়মিতভাবে বিভিন্ন জনকে আটারলি ইনকম্পিটেন্ট বা একেবারে অদক্ষ বলে অভিহিত করছেন। এবং তার ফলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভিতরে তার দুর্ব্যবহারে যেমন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ভেতরে হতাশা বাড়ছে, তেমনি তাদের আত্মবিশ্বাসও নষ্ট হচ্ছে। খলিলুর রহমান তো সেই জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নিযুক্ত হওয়ার আগেই জাতিসংঘের এক সভাতেই ঘোষণা দিয়ে দিয়েছিলেন যে তিনি প্রয়োজনে 1 বছরের জন্য ছুটিতে চলে যাবেন। কে বলতে পারে রদবদল কোথায় গিয়ে ঠেকে, কোথা থেকে কে কলকাঠি নাড়ছে। আর আইরিন খানের মতো ব্যক্তিকে যখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পদে নিয়ে আসা গেছে প্রতিমন্ত্রী পর্যায়ে, অনেকেই বলছেন হয়তো পররাষ্ট্রমন্ত্রী পদেও বদল ঘটে যেতে পারে। তবে ব্রিটিশ বাংলাদেশি আইরিন খান যে শুধুমাত্র নিউ ইয়র্কে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে যেতেই বাংলাদেশের প্রতিমন্ত্রী হতে রাজি হন নাই, সেটা সম্ভবত একরকম ধরেই নেওয়া।